হ্যালো শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি থেকে আমি আজকে তৃতীয় ক্লাসটি আমি নেব। সেটা বিষয়টা হচ্ছে আজকে পরন্ত বস্তু, তারপর লেখচিত্র, ওইগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। আশা করি তোমরা সাথে থাকবে, তোমাদের আশা করি ভালো লাগবে। পরন্ত বস্তুটা হচ্ছে যদি উপর থেকে আমরা একটা বস্তুকে ছেড়ে দিই তাহলে অবশ্যই এটা নিচের দিকে পড়ে। একটা বল কাজ করে, একটা ত্বরণ কাজ করে, ত্বরণটার নাম হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। যে বলটা কাজ করে তাকে আমরা বলি মহাকর্ষ বল, অর্থাৎ পৃথিবীটাকে টানে, সেই জন্য নিচের দিকে পড়ে। ডান দিকে, বাম দিকে কিংবা উপরের দিকে অন্য কোনো দিকে যায় না, এটা নিচের দিকেই পড়ে। এটার উপরে ভিত্তি করে কয়েকটি সূত্র দেওয়া হয়েছে, তিনটা সূত্র আছে। সূত্র তিনটা। প্রথম সূত্রটা হচ্ছে একই উচ্চতা থেকে দুটি বস্তুকে ছেড়ে দিলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে যদি কোনো বাহ্যিক বাধা না থাকে, অর্থাৎ বায়ুর বাধা বা অন্য কোনো বাধা কাজ না করে, তাহলে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করবে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে একটা গাণিতিক রূপ আছে দ্বিতীয় সূত্রে, সেটা হচ্ছে বি সমানুপাতিক টি, অর্থাৎ বি সমানুপাতিক টি। এর মানে হচ্ছে এটা, আমরা যখন একটা বস্তুকে ছেড়ে দিব তখন যত সময় বৃদ্ধি পাবে এর বেগটাও বৃদ্ধি পাবে। এটা আসলে কোথা থেকে আসলো? নিউটনের যে দ্বিতীয় একটা সূত্র আছে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, আসলে ওই জায়গা থেকে এই সূত্রটা আসলো। কিভাবে দেখো, ইউর মান যদি 0 হয়, অর্থাৎ যখন আমরা একটা বস্তুকে একটা নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দিব তাহলে আদিবেগ 0 এবং এটা সমতরণ কাজ করে, ঠিক আছে? তাহলে এই জায়গা থেকে আসলে আসে ইউ সমান যদি 0 হয় তাহলে বি ইকুয়াল টু এটি, একটা সুষম ত্বরণ, তাহলে বি সমানুপাতিক টি। তাহলে এই সূত্রটা এখান থেকে আসে। তৃতীয় সূত্রটা হচ্ছে এইচ সমানুপাতিক টি স্কোয়ার। এর মানে হচ্ছে এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। ওই জায়গা থেকে আসলে এটা আসে। যদি আমরা নির্দিষ্ট একটা অবস্থান থেকে ছেড়ে দিই তাহলে তার আদিবেগটা 0। আদিবেগ 0 হলে এই জায়গাটা কাটা যায়, 0 হয়ে যায়। তারপরে হাফ এ টি স্কোয়ার, হাফও ধ্রুবক এও ধ্রুবক, তাহলে এস সমানুপাতিক টি স্কোয়ার। অর্থাৎ যখন উপর থেকে আমরা ছেড়ে দিই তখন এটা এস এর জায়গাতে আমরা এইচ দ্বারা প্রকাশ করি, উচ্চ থেকে আমরা এইচ দ্বারা প্রকাশ করি। তাহলে এই তিনটা সূত্র পাওয়া যায়। তাহলে তিনটা সূত্রের গাণিতিক রূপটা কীভাবে হবে? এবং প্রথম যে সূত্রটা আমরা বললাম সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে, একটা পরীক্ষা আছে গিনি এবং পালক পরীক্ষা। গিনি মানে হচ্ছে স্বর্ণমুদ্রা, আর পালক মানে কি? পালক, যেটা হাঁস মুরগির যে পালক, এইগুলি এটা খুবই হালকা। ওই দুটো যদি আমরা একই সাথে ছেড়ে দেই তাহলে সমান দূরত্ব অতিক্রম করবে সমান সময়ে, অর্থাৎ দুইটা বস্তু একই সাথে পড়বে যদি কোনো বাধা কাজ না করে। কিন্তু যদি বায়ুর বাধা থাকে তাহলে এই যে স্বর্ণমুদ্রা এটা চিন্তা করলাম, আর একটা পালক আমি এইভাবে একটা পালক আমি চিন্তা করলাম। অবশ্যই এটা ভারী আর এটা হালকা। আমরা নর্মালি কি দেখি, ভারী বস্তুটা খুবই তাড়াতাড়ি পড়ে যায়, হালকা বস্তুটা খুবই দেরিতে পড়ে। কারণটা হচ্ছে একটা প্লবতা কাজ করে, ঊর্ধ্বমুখী একটা বল কাজ করে, সেটা হচ্ছে বায়ু। দুইটাতেই কিন্তু সমান পরিমাণ ঊর্ধ্বমুখী বল কাজ করতেছে, কিন্তু বস্তুটা হালকা হওয়ার কারণে এই ঊর্ধ্বমুখী বলটা এটা আটকে রাখতে পারে, আর এই বস্তুটাকে ঊর্ধ্বমুখী বলটায় মানে প্রবাহটায় বা যেটাকে আমরা সান্দ্রতা বলি, এটা আটকে রাখতে পারবে। এই জন্য এই বস্তুটা তাড়াতাড়ি পড়ে যায়। সেই জন্য ভারী বস্তু তাড়াতাড়ি পড়ে, হালকা বস্তু দেরিতে পড়ে। কিন্তু যদি কোনো বাধা না থাকে অবশ্যই দুইটা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। তাহলে পরন্ত সূত্র থেকে আমরা দেখব, আগে যে গতদিন আমরা যেটা পড়েছিলাম ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টি, তারপর আমরা পাইছি এস ইকুয়াল টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, আমরা পেয়েছি বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। পরন্ত বস্তুর সূত্র অনুসারে এই সূত্রটার রূপটা দ্বারা কি, ভি ইকুয়াল ইউ প্লাস জিটি। এটা দ্বারা উচ্চতা এইচটা আমরা দিতে পারি, এসকে এইচ দিতে পারি ইউ টি প্লাস হাফ জি টি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2gh। যদি আমরা উপর থেকে একটা বস্তু ছেড়ে দেই তাহলে এই সূত্রগুলো আমার কাজ করবে, কিন্তু যদি আমরা একটা নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দেই তাহলে ইউর মান 0, তাহলে সূত্রগুলোর রূপটা কি হয়? ইউর মান যদি 0 বসাই তাহলে কি হয়? এই সূত্রগুলি হবে বি ইকুয়াল
জিটি, এটা থেকে আসবে এইচ ইকুয়াল হাফ জিটি স্কোয়ার, এটা থেকে আসবে ভি স্কোয়ার ইকুয়াল 2জি এইচ। কিন্তু যদি আমরা একটা বস্তুকে ভূমি থেকে উপরের দিকে নিক্ষেপ করি তখন কিন্তু জিটা উল্টা কাজ করে, অর্থাৎ জির কাজটা হচ্ছে নিচের দিকে টেনে নেওয়া, কিন্তু আমরা এর বিরুদ্ধে অর্থাৎ বিপরীতে যদি আমরা একটা বস্তুকে উপর থেকে নিক্ষেপ করি তাহলে জির পরিবর্তে কি হবে, এই সূত্রগুলো হবে মাইনাস জি। তাহলে এই সূত্রগুলোর রূপটা আসবে, জির পরিবর্তে যদি আমরা মাইনাস জি বসাই তাহলে কি আসবে, ভি ইকুয়াল ইউ মাইনাস জিটি, এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার, বি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার মাইনাস 2gh। তাহলে আমার এই সূত্রের রূপগুলি এমন আসে। এখান থেকে আমরা যে বিষয়টা চিন্তা করতে পারি, যদি বস্তু উপর থেকে নিচের দিকে আসে তাহলে অবশ্যই শেষ বেগটা বাড়বে, এই যে সময় বাড়ার সাথে সাথে শেষ বেগটা বাড়বে। যদি আমরা একটা বেগ দিয়েও ছেড়ে দেই, একটা বস্তুকে আমি ছাড়ার সময় একটা বেগ দিলাম, তবুও যদি ছেড়ে দেয় বি এর মান অবশ্যই বাড়বে। তাহলে মনে রাখতে হবে উপর থেকে যখন বস্তুটা নিচের দিকে আসবে আদি বেগ ছোটো হবে, শেষ বেগ বড় হবে। কিন্তু যদি নিচ থেকে আমরা উপর দিকে নিক্ষেপ করি তাহলে যেহেতু এখানে মানাজ আছে, তাহলে দেখো টির মান যতই বাড়াও বি এর মান আস্তে আস্তে কি কমতে থাকবে, বি এর মান তাহলে আদি বেগটা সর্বোচ্চ থাকবে এবং আস্তে আস্তে কমতে কমতে শেষ বেগ একসময় গিয়ে কী হবে, 0 হবে। যখন বস্তুরা সর্বোচ্চ উচ্চতা যাবে, নিচ থেকে উপর দিকে নিক্ষেপ করে সর্বোচ্চ উচ্চতা বেগটা থেমে যাবে, থেমে যাওয়া মানে কি শেষ বেগ 0। তাহলে আমাকে মনে রাখতে হবে যদি স্থির অবস্থান থেকে আমরা বস্তু ছেড়ে দেই তাহলে আদি বেগ 0, আর যদি ভূমি থেকে আমরা উপর দিকে নিক্ষেপ করি তাহলে সর্বশেষে বেগটা হবে 0। এই দুইটা কথা আমার খুব ইম্পর্টেন্ট, আমার মনে রাখা লাগবে। এখন আমরা যাই এই সূত্রটা আরেকটু ছোটো করা যায় কিনা, যেমন এই সূত্রটাকে আমরা আরেকটু ছোটো করতে পারি কিনা। আমাকে বললো একটা বস্তুকে আমি 50 মিটার পার সেকেন্ড বেগে আমি ছেড়ে দিলাম উপর দিকে, কত 50 মিটার পার সেকেন্ড বেগে আমি বস্তুটাকে উপরের দিকে ছেড়ে দিলাম, কিংবা আমি 49 মিটার পার সেকেন্ড বেগে আমি ছেড়ে দিলাম উপর দিকে, তাহলে সর্বোচ্চ উচ্চতা উঠতে কত সময় লাগবে। তো সর্বোচ্চ উচ্চতার শর্ত মানে কি, শেষ বেগ 0। তাহলে আমরা এটার মধ্যে যদি আমরা বসাই শেষ বেগটা 0 বসাই তাহলে কি ধারায় দেখ, তাহলে অবশ্যই শেষ বেগ 0, যেহেতু আমি বস্তুটা উপরের দিকে নিক্ষেপ করলাম। 0 ইকুয়াল কত থাকলো আমার ইউ মাইনাস জিটি। এই ক্ষেত্রে অবশ্যই জি এর মানটা আমার সর্বোচ্চ হবে, সরি ইউর মানটা হবে সর্বোচ্চ, আর ভি তো 0। তাহলে আমরা দরকার কি, ইউর মান আমি জানি 49, তাইলে জিটি সমান কত হবে ইউ, অতএব টি সমান কত ইউ বাই জি, মান বসাই 49 ভাগ হচ্ছে 9.8 জির মান, তো ভাগ করলে কত হবে, এটা 1 দিতে পারি, এটা কাটলে অর্থাৎ 10 দিয়ে গুণ, নিচে 10 দিয়ে গুণ করলাম, এটা দিয়ে এটার কাটলে কতবার হবে, 5 বার যাবে, উত্তর হবে 5। এমন প্রশ্ন হচ্ছে আমি সূত্র ব্যবহার করলাম এটা, কিন্তু যদি আমি যেহেতু আমি থিওরিতে এখন আমরা টি সমান ইউ বাই জি আমরা প্রমাণ করতে পেরেছি, সুতরাং পরীক্ষার সময় যদি অবজেক্টিভে আসে বরাবর আমি যে ব্যাগটা আমি নিক্ষেপ করবো সেই ব্যাগকে আমি জি দিয়ে ভাগ করলে আনসারটা চলে আসবে, তাহলে আমার সময়টা অনেক বের হয়ে যাবে, মানে বেঁচে যাবে, অর্থাৎ কম সময়ে আমি আনসারটা করতে পারবো। তাহলে অবজেক্টিভে আমার 1 মিনিট লাগবে না, হয়তো আমার কয়েক সেকেন্ডের মধ্যে আমি আনসারটা বের করতে পারবো। তাহলে আমার মাথায় রাখতে হবে কেন আমি এই সূত্রটা ব্যবহার করব, যেহেতু সর্বোচ্চ উচ্চতায় যে ভির মানটা 0, সেই জন্য ভির মান 0 দ্বারা আমরা এই সূত্রটা বের করতে পেরেছি আমরা আনসার। এখন যদি বলে একটা বস্তুকে আমি উপর দিকে নিক্ষেপ করলাম, আবার বস্তুটা ভূমিতে ফিরে আসলো, তাহলে উঠা নামার জন্য কত সময় লাগবে, উঠা নামার জন্য আমরা এটার 2 দিয়ে গুণ করব, তাহলে সূত্রটা হবে টি সমান 2u বাই জি। তাহলে বস্তুটা একটা বস্তুকে আমি 10 মিটার পার সেকেন্ড বেগে উপর দিকে নিক্ষেপ করলাম, কত সময় পর এটা ফেরত আসবে, তাহলে কি আমি টি সমান 2u বাই জি দিতে পারি, অর্থাৎ উঠতে যত সময় লাগে নামতেও তত সময় লাগে। এখন যদি বলে একটা বস্তুকে আমি উপর দিকে একটা নির্দিষ্ট বেগে ছেড়ে দিলাম, 2 মিনিটে এটা সর্বোচ্চ উপরে উঠলো, তাহলে নামতে কত সময় লাগলো, নামতে 2 মিনিট লাগবে, কারণ উঠতে যত সময় নামতে তত সময়। এখন যদি বলে উঠা নামার জন্য কত সময় লাগবে, অবশ্যই 4 মিনিটে হবে, 2 এর দ্বিগুণ, উঠতে যত নামতে তত। তাহলে এইগুলো থেকে যদি কোনো প্রশ্ন আসে আমরা আশা করি অঙ্ক করতে পারবো। অঙ্ক সংক্ষিপ্ত আকারে আমরা নিয়ে নিলাম এটা। আমরা এখন দেখতে চাই আমি এত বেগে উপর দিকে নিক্ষেপ করলাম, তাহলে সর্বোচ্চ কত উচ্চতা উঠবে, উচ্চতা বের করতে চাই।
তো সর্বোচ্চ উচ্চতা উঠতে গেলে আমার কী করতে হবে, শেষ বেগ তো অবশ্যই শূন্য, যেহেতু আমি উপর দিকে নিক্ষেপ করলাম, তো শেষ বেগ শূন্য দিলে আমরা এই সূত্র থেকে যাই, এই যে এটা থেকে আমরা যাই, তো এটা থেকে আমরা গেলে কি পাই, বি এর মান শূন্য, তাহলে থাকলো ইউ স্কোয়ার মাইনাস 2gh, তাহলে কি পাইব 2gh সমান ইউ স্কোয়ার, অতএব এইচ ইকুয়াল কত, ইউ স্কোয়ার বাই 2g, এইচ ইকুয়াল টু কত, ইউ স্কোয়ার বাই 2g। তাহলে যদি বলে একটা বস্তুকে আমরা একটা নির্দিষ্ট বেগে উপর থেকে নিক্ষেপ করলাম, তাহলে সর্বোচ্চ কত উপরে উঠবে, তাহলে সূত্রটা ইউ স্কোয়ার বাই 2g। তাহলে আমার এতটুকু টানা লাগবে না, এই জায়গাতে আমি বসাই আমরা কাজ করবে লাগবে না, আমি বরাবর যদি এই সূত্রটা জানি, এই সূত্র আমরা ব্যবহার করলে আনসারটা চলে আসবে। তাহলে দেখো যদি আমরা জানি, তাহলে অবজেক্টিভ আমরা অনেকে বলি যে ফিজিক্স এবং ম্যাথের অবজেক্টিভগুলো অনেক সময় লস করে, কিন্তু আমি যদি সংক্ষিপ্ত আকারে আগে তৈরি করে রাখতে পারি, তাহলে কিন্তু অনেক সময় কম লাগবে। তাহলে আমরা চিন্তা করব খুব সহজে কীভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তাহলে পরন্ত বস্তুর যে সূত্রগুলো আমরা ব্যবহার পারবো, এবং যে কোনো অঙ্ক যদি আসে আমি এই সূত্রগুলো ব্যবহার করতে পারবো। মাত্র কয়েকটা কথা আমার মনে রাখা লাগবে, জি কোন সময় ধনাত্মক হবে, জি কোন সময় ঋণাত্মক হবে, ইউ কখন 0 হবে এবং ভি কখন 0 হবে, কখন এই জায়গাতে মাইনাস হবে, কখন মাইনাস হবে না। তারপর এই সংক্ষিপ্ত সূত্রগুলো আমরা যদি মনে রাখতে পারি, অঙ্কগুলো পারবো। তাহলে পরন্ত বস্তুর যে কোনো অঙ্ক আশা করি আমরা পারবো। ওকে, আমরা এখন একটা কাজ করব, এখানে একটা লেখচিত্র আছে, সেটা যে সময় বনাম দূরত্ব। তো সময় বনাম দূরত্ব যদি লেখচিত্র থাকে, এখানে কতগুলো তথ্য দেওয়া আছে, এটা থেকে আমরা একটা লেখচিত্র আঁকতে চাই। 0-র জন্য 0, তাহলে অবশ্যই বিন্দুটা হচ্ছে মূলবিন্দু, বিন্দুটা হচ্ছে মূলবিন্দু। তাহলে আমরা কি করব, সময় বনাম দূরত্ব একটা লেখচিত্র আঁকতে চাই। আমরা x অক্ষ বরাবর নিলাম সময়, y অক্ষ বরাবর নিলাম দূরত্ব, অর্থাৎ সময়ের উপর দূরত্বটা নির্ভরশীল। সময় যখন 0, দূরত্ব 0, তাহলে বিন্দুটা হচ্ছে মূলবিন্দু। সময় যখন 1, তখন দূরত্ব 1, তো আমরা নিলাম এটা 1, এটা 1, তাহলে আমরা বিন্দুটা পাইলাম, এই বিন্দুটা আমরা পাইলাম। সময় যখন 2, তখন 4, তাহলে এইদিকে আমি যাব 2 গড়, এইদিকে যাব আমি 4 গড়, তো 1 2 3 4, আমার বিন্দুটা পাইলাম এটা। তাহলে এই বরাবর আমি বিন্দু পাইলাম এটা। পরেরটা কি আছে, 3-এর জন্য 9, অর্থাৎ বর্গের সমানুপাতিক হিসেবে গেছে এটা সময়, অর্থাৎ h সমানুপাতিক t স্কোয়ার, ওইটাতে গেছে। তাহলে 3-এর জন্য 9 আমরা নিলাম এখানে 3, 3-এর জন্য 9 একটু উপরে উঠবে, একটা বিন্দু পাইলাম। 4-এর জন্য 16, এইভাবে আমার দেখা যায় সমীকরণটা এই ধরনের একটা সরল রেখা আসবে। তাহলে আমরা আঁকতে পারবো না? অবশ্যই আমরা আঁকতে পারবো। এখন প্রশ্ন হচ্ছে, এই যে গড়গুলো আমি এইদিকে 1 গড় সমান 1 নিতে পারি, যখন আমরা গ্রাফ পেপারে যাব গড়গুলো অনেক ছোটো থাকে, তাহলে আমি কী করতে পারি, এইদিকে 1 গড় সমান 1 নিতে পারি, এইদিকে আমি 5 গড় সমান 1 নিতে পারি, কিংবা 2 গড় সমান আমি 1 নিতে পারি, 3 গড় সমান আমি 1 নিতে পারি। অসুবিধা আছে? আমরা দেখব যদি মানগুলোর পার্থক্য কম থাকে, তাহলে আমরা কি গড়ের পার্থক্যটা একটু বেশি দেব, তাহলে আমরা জন্য সুবিধা হবে, আমরা এটা আঁকতে পারবো। তাহলে এদিকে সময়, এদিকে দূরত্ব। এখন অনেক সময় অঙ্ক করার ক্ষেত্রে দিতে পারে দুইটা গাড়ি, হ্যাঁ, কোনটা বেশি দ্রুত চলে, তাহলে তা কী থাকবে, একদিকে সময়, একদিকে থাকবে বেগ, তাহলে আমরা দেখবো কার ত্বরণটা বেশি। এবং দেখো এখান থেকে আমরা এটা ত্বরণে বের করতে পারবো, দূরত্ব বের করতে পারবো। কীভাবে? আমরা যদি যে কোনো বিন্দুর জন্য, আমরা 3-এর জন্য 4-এর জন্য মনে করলাম আমরা এটা, হ্যাঁ, তাহলে আমরা চাই এটা থেকে বেগ বের করতে, তাহলে আমরা এটা থেকে একটা লম্ব আঁকবো। আঁকার পরে এই যে উচ্চতাটা হচ্ছে বেগের ব্যবধান, ডেল এস, দূরত্বের ব্যবধান, আর এটা হচ্ছে সময়ের ব্যবধান, ডেল টি, সমান হচ্ছে বেগ ভি, অথবা গড় বেগ আমরা বলতে পারি। তাহলে যে কোনো একটা লেখচিত্র থেকে যদি দূরত্ব বনাম সময় লেখচিত্র থাকে, এটা থেকে আমরা বেগ বের করতে পারি। একইভাবে এইদিকে সময়, এদিকে যদি আমার বেগ থাকে, তাহলে এটার অনুপাত থেকে আমরা বের করতে পারবো ত্বরণ। তাহলে এই জায়গা থেকে এটাকে বলা হয় ঢাল। ঢাল মানে কি? টেন থিটা। ঢাল হচ্ছে টেন থিটা, তাহলে এটাকে আমরা দিতে পারি টেন থিটা। টেন থিটা ঢাল। ঢাল হচ্ছে একটি সরল রেখার এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোণ উৎপন্ন করে তার ট্যানজেন্ট হচ্ছে ঢাল, মানে তার টেন থিটাটা হচ্ছে ঢাল, যেখানে কোণটা হচ্ছে এটা। তাহলে এই জায়গার মধ্যে কি, আমি টেন থিটার সময় লম্ব বাই ভূমি, এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি। এখানে লম্বটা কি? লম্বটা হচ্ছে দূরত্ব, আর ভূমিটা হচ্ছে সময়, তাহলে দূরত্ব বাই সময় মানে বেগ। তাহলে এই চিত্রর ক্ষেত্রে ডালটা হচ্ছে টেন থিটা, যেটা এটা কার কাজ করলো? বেগের কাজ করছে। তদ্রূপ যদি আমরা এইদিকে বেগ নেই, এইদিকে সময় নেই, তাহলে তার যে অনুপাতটা আসবে, তার যে ভাগফলটা আসবে, তখন এটা ত্বরণের জন্য আসবে।
তাহলে আমরা একটা সরল রেখা থেকে আমরা কীভাবে ত্বরণ বের করতে পারি, কীভাবে বেগ বের করতে পারি, এই জিনিসটা আমরা শিখে নিলাম। এখান থেকে কিন্তু আমরা বেগ বনাম সময় আমরা নিতে পারবো। কীভাবে আমরা নিব বেগ বনাম সময় যদি আমরা নিতে চাই এটা থেকে, তাহলে দেখো এদিকে নিলাম আমি সময়টি, এদিকে নিলাম বেগ ভি। তাহলে জিরোর জন্য জিরো আমরা মূলবিন্দু ঠিক আছে। আমরা যদি এটার জন্য যাই তাহলে সময় যখন এক, বেগ কত, এই দূরত্বের ব্যবধানটা আমরা এটাতে ভাগ করব। তাহলে এককে এক দ্বারা ভাগ হবে, রেজাল্ট হবে এক। তাহলে আমরা পাইতেছি একের জন্য এক। এরপরে আমরা যাই 2 থেকে 1 বিয়োগ করি, তো সময়ের ব্যবধান কত, 2 বিয়োগ 1, আর দূরত্বের ব্যবধান কত, 4 বিয়োগ 1, থাকলো কত আমার 3। তাহলে পরেরটার জন্য আসবে আমার 3। আমরা হয়তো এই বিন্দুটা নিতে পারি 3। এরপরে আমরা দেখব যে 3 বিয়োগ 1 মানে কত থাকে, সময়টা হচ্ছে 3 বিয়োগ 2, থাকলো 1, আর উপরে 9 বিয়োগ 4, থাকলো কত 5। তাহলে 5 ভাগ 1 মানে কত, 5। পরেরটা হবে 3-এর জন্য কত, 5। এইভাবে আমরা আরেকটা বেগ বনাম সময় বনাম বেগের আমরা একটা লেখচিত্র আঁকতে পারবো। একইভাবে এটা থেকে আমরা ত্বরণের লেখচিত্র রাখতে পারবো। তাহলে যদি বেগ বনাম বেগের সময় বনাম বেগের লেখচিত্র আঁকি, এটার যে ডাল নির্ণয় করব সেটা হচ্ছে ত্বরণের ডাল। আমরা আশা করি এই ধরনের চিত্র যদি আসে আমরা অঙ্কটা করতে পারবো। একইভাবে এই চিত্র থেকে থাকতে পারে 2টা গাড়ি, হ্যাঁ 2টা চার্ট দেওয়া থাকবে, কোন গাড়িটা বেশি চলবে। তাই যে গাড়ির ত্বরণ বেশি হবে আমরা অর্থাৎ 2টা সরল রেখা আঁকবো, আঁকার পরে যেটা বেশি খাড়া থাকবে এটা ডাল বেশি। দেখো চিন্তা করে এই জায়গাটা, এই রেখার ডাল বেশি, এই রেখার ডালটা কম। যার ডাল বেশি হবে তার ত্বরণ বেশি, এর মানে এই গাড়িটা বেশি দ্রুত চলবে, ওই গাড়িটা বেশি দ্রুত চলবে। এই ধরনের কোনো অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে তুমি সিদ্ধান্ত নিতে পারবে যে কোন গাড়িটা বেশি দ্রুত চলবে। তাই যে 2টি চার্ট থাকবে এই চার্ট থেকে আমরা চিন্তা করবো যে 2টা লেখচিত্র আঁকবো। লেখচিত্র আঁকার পরে দেখবো কার ডাল বেশি, যার ডাল বেশি এরপরে বেগ বৃদ্ধির হার তার বেশি, ওই গাড়িটা বেশি দ্রুত চলে। এই ধরনের অঙ্ক তো পরীক্ষা দেওয়া হয়। এবং এই চ্যাপ্টারটার সুবিধা হচ্ছে এটা, যদি আমি এসএসসিতে ভালো পারি এইচএসসিতে এই চ্যাপ্টারটা আবার আছে এবং এই আলোচনাগুলো আবারও পাওয়া যায়। এখন আমরা একটা দেখব কিছু কিছু অঙ্ক থাকে এমন চিত্রের মাধ্যমে অঙ্কটা করতে হয়। আমরা যদি এই ধরনের কোনো অঙ্ক দেখি যে প্রথমে ত্বরণ আছে, তাহলে আমরা এটা নিলাম ত্বরণের জন্য। এরপর আমরা কোনো বল প্রয়োগ করলাম না, মানে সমবেগে আমি যাইতে থাকলাম, তাহলে ত্বরণ এখানে 0, আর এখানে ত্বরণ কিন্তু আছে, আর এখানে ত্বরণ 0। এরপর বললো একটা নির্দিষ্ট সময় পরে আবার এটা নিচে নেমে গেল। তাহলে এই ক্ষেত্রে আমার দূরত্ব কত। তাহলে এই চিত্র অনুসারে যদি আমরা করতে চাই তাহলে টোটাল জায়গাটার আমি ক্ষেত্রফল যদি নির্ণয় করতে পারি, এটি হবে দূরত্ব সূত্র। এই টোটাল জায়গাটার ক্ষেত্রফল আমি নির্ণয় করতে পারি যদি। এখন আমাকে বললো তাহলে 3 সেকেন্ডে আমি গেলাম ধরো 20 মিটার পার সেকেন্ড বেগ, এটা হচ্ছে বি এর মান। আমার কত সময় লাগলো, 3 মিনিট বা 3 সেকেন্ড, 3 সেকেন্ড। পরে আমি সমবেগে গেলাম আরও 5 সেকেন্ড, আরও 5 সেকেন্ড, ঠিক আছে। আমি গেলাম সমবেগে, তাহলে এই জায়গাটা কত 8 থেকে 3 বিয়োগ করলে 5 সেকেন্ড। এরপরে আমি আবার 2 সেকেন্ডে এটা নেমে পড়লাম, এটা হচ্ছে আমার 2 সেকেন্ড। তাহলে আমরা 3 বার অঙ্কটা করতে হবে। প্রথমে এটার জন্য একটা দূরত্ব নির্ণয় করবে, S1 ইকুয়াল টু UT1 প্লাস হাফ AT1 স্কোয়ার। তারপর আমরা এটার জন্য কি আমরা সমবেগে গেলাম, তো এটার জন্য আমার বেগ কত 20 হয়ে আছে, দূরত্ব আর সময়টা কত 5, তো এটার জন্য হবে দ্বিতীয়টা S2 সমান হইব B/T2। অর্থাৎ এই দূরত্ব আমরা গেলাম, যে এই যে দূরত্বটা পাইলাম গড় বেগ মানে যে বেগটা আমরা গেলাম এবং সময়ের গুণফলটা। এরপর আবার যখন আমি নামলাম তখন S3 সমান হবে B, এটা হবে UT3। ইউ বলতে এই মানটা হবে কিন্তু, আর এখানের ইউটা হচ্ছে 0, ইউ হচ্ছে 0, আর এখানের ইউটা হবে কত, ওই যে এটা ইউ বা U1 বলতে পারো তুমি, U1 সমান কত হবে, ওই 20 হবে, আর এখানে শেষটা হবে 0 বা B2, ঠিক আছে। তাহলে এত প্লাস হচ্ছে কত হবে, মাইনাস হবে, এটা মাইনাস হাফ GT2 স্কোয়ার বা T3 স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা করতে পারি। তাহলে 3টার যোগফলই হবে মোট দূরত্ব, অথবা বরাবর যদি টোটাল অংশের আমরা ক্ষেত্রফল বের করতে পারি তাহলে আনসারটা চলে আসবে। ক্ষেত্রফল বের করার জন্য এটা আমরা একটা ট্রাপিজিয়াম বিবেচনা করতে পারি, যেখানে এই জায়গাটা কত হবে, দেখো এটা হবে 5, এই জায়গাটা কত হবে, যদি আমি টোটালটা ক্ষেত্রফলটা ট্রাপিজিয়াম হাফ ইন্টু
লম্ব দূরত্ব কত, এই উচ্চতাটা কত 20, এটা হচ্ছে 20 ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল কত, এই জায়গাটা আছে দেখো 0 থেকে কত, এখানে 3 আর 5 8 আর 2 10, টোটাল হবে 10, যোগ হবে কত এই জায়গাটা কত আছে আমার 5, টোটাল রেজাল্টটা চলে আসবে যত আসে, কাটলে কত হয় 10, 15 আর 10 150, 150 মিটার হবে। এই তিনটার যোগফল অবশ্যই 150 মিটারই হবে। অথবা যদি আমার ট্রাপিজিয়ামের সূত্র মনে না থাকে, তাহলে আমি যে কাজটা করব সেটা হচ্ছে এই জায়গাটার ক্ষেত্রফল দেখো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত 3 ইন্টু কত উচ্চতা কত আছে আমার 20, প্লাস এই জায়গাটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, উচ্চতা 20 আর এখানে 5, তো 20 ইন্টু 5, প্লাস হচ্ছে এই জায়গাটা দেখো এখানে 2, তো এটা ত্রিভুজ, হাফ ইন্টু ভূমি মানে 2 ইন্টু উচ্চতা হলে 20, তুমি কাটতে দেখো এটা কাটা, আর এখানে দেখো এটা কাটলে 10 হয়, এই যে 3 10 30 যোগ হচ্ছে 5 20 100 যোগ হচ্ছে কত 20, তাইলে আমার উত্তরটা এই দেখো 185 আসলো। তাহলে আমি 3 ভাবে দেখাইলাম, যদি এই ধরনের কোনো অঙ্ক থাকে তাহলে আমরা যেন অঙ্কটা করতে পারি। দেখো আমরা পরে গিয়ে পাইব গতিশক্তি, বলবে এই চলার পথে সর্বোচ্চ গতিশক্তি কত হবে, তো সর্বোচ্চ গতিশক্তি কোন জায়গায় হবে, এই জায়গাতে, আর ব্যাগ কিন্তু সর্বোচ্চ এখানে, তো গতিশক্তির সূত্রটা কি, কে সমান কত হাফ এম বি স্কোয়ার, তো বি এর মান যেহেতু সর্বোচ্চ, সুতরাং এই জায়গাতে গতিশক্তি সর্বোচ্চ, এর মানে কি এই জায়গাতে সর্বোচ্চ, আর অন্য কোনো জায়গায় সর্বোচ্চ না। ঠিক আছে, আশা করি এই বিষয়টা পারবে, বাসা পড়াশোনা করবে, দেখা হবে পরবর্তী ক্লাসে।